মালার পক্ষ থেকে সবাইকে স্বাগত। শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং কমিটি বাংলার সাথেই আছো। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ, অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছ। পরীক্ষার আর কিন্তু বেশি দিন সময় নেই। যেহেতু আমরা জানি রোজার পর পরে পরীক্ষা, সেক্ষেত্রে আমাদের হাতে সময় আছে মাত্র 3 মাস। তো এই 3 মাসে কিভাবে প্লাস পাওয়া যায়, কিভাবে ভালো একটা রেজাল্ট করা যায়, সেটা নিয়ে কমিটি বাংলা সবসময় তোমাদের সাথে থাকবে। তোমরাও একটু সহযোগিতা করবে, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট, এ প্লাস এর রেজাল্ট তোমরা নিয়ে যেতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং অন্যান্য সাবজেক্ট গুলো আছে, যেগুলো বেসিক শিখতে হয়, সেগুলো বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের বেসিক গুলো আমাদের শিখে নিতে হয়। যার উদ্দেশ্যে আজকে রসায়নের একটা আহ, বিগত সালের প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব, যেটা মোস্ট ইম্পর্টেন্ট 2025 সালের জন্য। শিক্ষার্থীবৃন্দ, কথা না বলে শুরু করছি। তার আগে তোমরা যারা মাত্র আমার চ্যানেলে জয়েন করলা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করবা, পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য। শিক্ষার্থী, একটু শুরু করি। আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটা বিগত 2020 সালের পরীক্ষায় এসেছিল, বোর্ড পরীক্ষায়। তো এরকম একটা উদ্দীপক ছিল, একটা ছোট একটা পর্যায় সারণী দেওয়া ছিল, যে পর্যায় সারণী আমরা দেখতে পাচ্ছি লিথিয়াম বেরিলিয়াম এই বরাবর, মানে এটা পর্যায়, আর গ্রুপটা দেওয়া আছে এফ প্রথমে। যেহেতু ফ্লোরিন দেওয়া আছে, তার মানে এটা 17 নম্বর গ্রুপ। ঠিক আছে। তো এরকম একটা উদ্দীপক থেকে আমাদের প্রশ্ন এসেছিল, যে ক নম্বর প্রশ্নটা এসেছিল হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লেখো। তো মেন্ডেলিফের আমরা পর্যায় সূত্র জানি, যে পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে সেগুলো পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এটা তোমাকে মুখস্থ করতে হবে। 2 নম্বর প্রশ্নটা আমরা সমাধান করব, মানে ব্যাখ্যা করব। সেটা হচ্ছে 2 নম্বর প্রশ্নটা বলছে গ্রুপ 2 এর মৌলসমূহকে মৃৎ ক্ষার ধাতু বলা হয় কেন। এটা মোস্ট ইম্পর্টেন্ট, বুঝতে হবে। একটু খেয়াল করি, গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে প্রত্যেকটা মৌল ক্ষার ধাতু, প্রত্যেকটা মৌল ধাতু এবং পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। তো যেমন আমরা যদি বেরিলিয়াম দেখি অথবা ম্যাগনেসিয়াম দেখি, ম্যাগনেসিয়ামের কথা চিন্তা করি, যে ম্যাগনেসিয়াম, হ্যাঁ, যদি আমরা ম্যাগনেসিয়ামটা দেখি, ম্যাগনেসিয়াম সে হচ্ছে ধাতু, কারণ সে ইলেকট্রন ছেড়ে দেয়। যারা গ্রুপ 1 এবং 2 এর যে মৌলগুলো আছে তারা ইলেকট্রন ছাড়ে বলে তাদেরকে বলা হচ্ছে ধাতু। তাহলে আমাদের বলল হচ্ছে ধাতু। এখন মৃৎ ক্ষার, ক্ষার আবার কি? ক্ষার হচ্ছে যে সকল ধাতু পানির সাথে বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? ক্ষার তৈরি করে। যেমন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটি ক্ষার। তো কি হলো, ম্যাগনেসিয়াম পানির সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম এটা ক্ষার তৈরি করলো। তাহলে গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে ম্যাগনেসিয়াম সহ সবগুলো মৌলই পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করবে, যার কারণে এটাকে বলা হচ্ছে ক্ষার। এবং এই ম্যাগনেসিয়াম কি করে? ম্যাগনেসিয়াম হচ্ছে দুটি ইলেকট্রন ছেড়ে দেয়, দিয়ে হয় ম্যাগনেসিয়াম 2+। যেহেতু ইলেকট্রন ছাড়ে, এজন্য এটা হচ্ছে ধাতু। তাহলে আমরা কি পেলাম? ম্যাগনেসিয়াম এক হচ্ছে ধাতু, পানির সাথে বিক্রিয়া করে বিধায় ক্ষার। কিন্তু কথাটা হলো মৃৎ ক্ষার কেন বলা হলো? মৃৎ মানে আমরা জানি মাটি। মৃৎ মানে কি? মৃৎ মানে হচ্ছে মাটি। তার মানে এই ক্ষার ধাতুটা মাটির ভিতরে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায়। এজন্য গ্রুপ 2 এর সকল মৌলকেই বলা হয়েছে মৃৎ ক্ষার ধাতু। আশা করি বুঝতে পেরেছো। আবারও বলছি আমি, যে গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে সবাই ইলেকট্রন ছাড়ে। ইলেকট্রন ছাড়লে কি হয়? ধাতু। এবং পানির সাথে বিক্রিয়া করলে হয় ক্ষার। সেক্ষেত্রে এর নাম দেওয়া হয়েছে ক্ষার ধাতু। এবং এই ক্ষার ধাতুগুলো, গ্রুপ 2 এর যে মৌলগুলো ক্ষার ধাতুগুলো আছে, এরা মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায়। এজন্য এটাকে বলা হয়েছে মৃৎ ক্ষার ধাতু। আশা করি বুঝতে পেরেছো। এখন যদি আমি গ নম্বর প্রশ্নে চলে যাই, একটু খেয়াল করবে। গ নম্বর প্রশ্নটা তোমাকে 100% শিখতে হবে। এখান থেকে প্রশ্ন প্রত্যেক বছরে একটা আসেই। গ নম্বর প্রশ্ন তোমাকে 100% শিখতেই হবে। আমি 100% না বলে যদি 1000% বলি, তাও তোমাকে সত্য এটা মেনে নিতে হবে, এটা আসবেই। সেটা কি? উদ্দীপকের মৌল 3টি পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। উদ্দীপকের মৌল আছে লিথিয়াম, বেরিলিয়াম আর ফ্লোরিন। আমরা যদি একটু খেয়াল করি, সরাসরি ইলেকট্রন বিন্যাস করে দেখি, দেখো লিথিয়াম, লিথিয়ামের ইলেকট্রন আছে 3টা। সেক্ষেত্রে তুমি ইলেকট্রন বিন্যাস গুলো হবে 1s2, 2s1। তো লিথিয়ামের বাইরে আমরা ইলেকট্রন বিন্যাস থেকে পরস্পরিত অবস্থান আমরা ইতিমধ্যে শিখেছি। তারপর আবার বলছি, সর্বশেষ যে স্তর সংখ্যা থাকবে, যেমন সর্বশেষ স্তর 2, এটা হবে তার পর্যায় সংখ্যা।
পর্যায় সংখ্যা। তার মানে লিথিয়াম হচ্ছে 2 নম্বর পর্যায়ে অবস্থিত। এবার আসি, যদি ইলেকট্রন শুধু s অরবিটালে থাকে, s অরবিটালে থাকলে s অরবিটালে যে কটা ইলেকট্রন থাকে সেটাতে হচ্ছে গ্রুপ সংখ্যা। যেমন সর্বশেষ ইলেকট্রন s অরবিটাল আছে, s অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? একটা, তাহলে এক হচ্ছে তার গ্রুপ। তার মানে লিথিয়াম মৌলটা 1 নম্বর গ্রুপ এবং 2 নম্বর পর্যায়ে অবস্থিত। একই রকম ভাবে তুমি বেরিলিয়াম এবং হচ্ছে ফ্লোরিন, এটার জন্য তোমাকে বের করে দেখাতে হবে। যদি বেরিলিয়ামটা আমরা একটু দেখি, একটু খেয়াল করো, বেরিলিয়াম হচ্ছে 4, তাই না? তাহলে হচ্ছে 1s2 2s2। একই রকম ভাবে যেহেতু সর্বশেষ স্তর 2, তাহলে তার পরের সংখ্যা 2 এবং s অরবিটাল ইলেকট্রন আছে 2টা, তার মানে তার গ্রুপ সংখ্যা হচ্ছে 2। তার মানে বেরিলিয়াম হচ্ছে 2 নম্বর গ্রুপ, 2 নম্বর পর্যায়ে অবস্থিত। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিন আমরা জানি 9। তো 9 যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p, কটা হলো? 9টা হইতে হবে। তাহলে 6, ও এখানে তো বেশি হয়ে গেল। তাহলে 6, আমরা যদি এই জায়গায় দেখি 6, তাহলে এখানে হচ্ছে 5, তাই না? এই 9টা 1s2 2s2 2p6 কটা হলো? 9টা হয়ে গেল। এবার দেখো, তুমি যদি এখানে দেখো যে সর্বশেষ ইলেকট্রনটা এখানে s এবং p তে যায়, তাহলে তার সাথে 10 যোগ করতে হয়। কেমন? আগে আমরা পর্যায় সংখ্যাটা নির্ণয় করি। যেহেতু সর্বশেষ স্তর কি আছে? 2 আছে। 2 মানে তার হচ্ছে পর্যায় সংখ্যা, 2 হচ্ছে তার পর্যায় সংখ্যা। তার মানে ফ্লোরিন হচ্ছে 2 নম্বর পর্যায়ে অবস্থিত। এবার যদি আমরা দেখি যে s এবং p, সর্বশেষ যদি ইলেকট্রন sp অরবিটালে থাকে একসাথে একই স্তরে, তখন s আর p এর ইলেকট্রন যোগ করতে হয়। যেমন s এ আছে 2টা এবং p তে আছে 5টা, যোগ করলে কত হবে? 7। এই 7 এর সাথে তোমাকে আরো 10 যোগ করতে হবে, যোগ করলে হবে 17। তার মানে ফ্লোরিনটা আছে পর্যায় সংখ্যা হচ্ছে 2 এবং গ্রুপ সংখ্যা আছে 17। এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। এটা তোমাকে 1000% শিখতে হবে যদি তুমি এসএসসি পরীক্ষা দিতে চাও। এখান থেকে এই অধ্যায় থেকে যদি তুমি মার্ক উঠাতে চাও বা প্রশ্ন লিখতে চাও শিক্ষার্থীবৃন্দ। এই হচ্ছে তোমার গ নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা যদি ঘ নম্বরে যাই, উদ্দীপকের পর্যায় ও গ্রুপের প্রথম মৌল দুটি উচ্চ মাত্রায় সক্রিয় হলেও সক্রিয়তার কারণ কিন্তু ভিন্ন। উদ্দীপকের প্রথম পর্যায়ের প্রথম মৌল হচ্ছে লিথিয়াম এবং গ্রুপের প্রথম মৌল হচ্ছে ফ্লুরিন। একটু খেয়াল করবা, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাচ্ছি 1s2 2s1। একটু খেয়াল করবে, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে দেখছি সর্বশেষ স্তরে একটি ইলেকট্রন রয়েছে। একটি ইলেকট্রন থাকার বিধায় লিথিয়াম কি করে? একটি ইলেকট্রন ত্যাগ করে দেয়, দিয়ে হয় লিথিয়াম প্লাস। এই জন্য লিথিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম প্লাস হলো, তার মানে সে হচ্ছে ধাতু। একটি ইলেকট্রন খুব দ্রুত সে ছেড়ে দিতে পারে, ছেড়ে দিয়ে অন্য মৌলের সাথে যুক্ত হইতে পারে, মানে বন্ধন করতে পারে। তাহলে লিথিয়াম কিন্তু অনেক সক্রিয়, কারণ তার সর্বশেষ স্তরে একটি ইলেকট্রন আছে। একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে সে কি করলো? পরের স্তর যেটা থাকে সেখানে সে কিন্তু দুটো ইলেকট্রন পূর্ণ করলো। লিথিয়াম হচ্ছে তীব্র ধাতু। লিথিয়াম হচ্ছে কি? তীব্র ধাতু। সে ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে এবং ধাতব ধর্ম প্রকাশ করছে। যে সকল মৌল খুব দ্রুত ইলেকট্রন ছেড়ে দেয় অথবা গ্রহণ করে তারা হচ্ছে তীব্র ধাতু অথবা তীব্র অধাতু। এখানে লিথিয়ামেও খুব দ্রুত ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, মানে সে সক্রিয় কিন্তু সে ধাতব ধর্ম প্রকাশ করছে। এখন যদি আমরা দেখি ফ্লোরিন, ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি 1s2 2s2 2p5, এই 5 এর জায়গায় যদি 6 হইতো তাহলে সে কিন্তু অষ্টক নিয়ম মেনে চলতো। তার মানে সর্বশেষ স্তরে ইলেকট্রন থাকার কথা ছিল 8টা, কিন্তু আছে কটা? 5 আর 2 7টা। তার একটা ইলেকট্রন দরকার। এই জন্য লিথিয়ামও খুব সহজে দ্রুত একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। এই জন্য লিথিয়ামও কিন্তু ফ্লোরিনও কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, যার কারণে ফ্লোরিন কিন্তু সক্রিয়। কিন্তু ফ্লোরিন যখন একটি ইলেকট্রন গ্রহণ করবে, একটি সে প্লাস করবে, তখন হবে F মাইনাস। যখন মাইনাস, তার মানে সে অধাতব ধর্ম প্রকাশ করছে, অধাতব ধর্ম। ফ্লোরিনও সক্রিয়, আবার লিথিয়ামও সক্রিয়। লিথিয়াম ধাতব ধর্ম প্রকাশ করছে, ফ্লোরিন অধাতব ধর্ম প্রকাশ করছে। তার মানে আমরা বলতে পারি উদ্দীপকের এই পর্যায়ে প্রথম যে মৌল সেও সক্রিয়, আবার গ্রুপের যে মৌল সেও সক্রিয়।
দুটাই সক্রিয়, কিন্তু সক্রিয়তার ধর্ম কিন্তু কারণ কিন্তু আলাদা। একটা হচ্ছে ধাতব ধর্ম প্রকাশ করেছে, আরেকটা অধাতব ধর্ম প্রকাশ করেছে। তার কারণে আমরা বলতে পারি পর্যায় ও গ্রুপের ১ম ২ টি মৌল উচ্চমাত্রায় সক্রিয় হলেও তাদের সক্রিয়তার কারণ কিন্তু ২ রকম। তার মানে ভিন্ন। শিক্ষার্থীবৃন্দ, আমি যে প্রশ্নটা তোমাদেরকে আলোচনা করার চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম, একেবারে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। এই ধরনের প্রশ্ন ১০০% ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তার মানে এই যে সৃজনশীল, এই সৃজনশীলটা তোমাকে 100% শিখতে হবে। ৪ টা প্রশ্নই মোস্ট ইম্পোর্টেন্ট তোমাকে শিখে নিতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আজকে রসায়নের একটি সৃজনশীল প্র্যাকটিস করলাম। পরবর্তীতে রসায়ন নিয়ে আরো কাজ নিয়ে আসবো। ইম্পোর্টেন্ট যেই বেসিক জিনিসগুলো তোমাকে শিখতে হবে এবং কোন প্রশ্নগুলো আসবে সেগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যারা স্পেশাল সাজেশন এখনো নাও নাই, হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ মেসেজ করলে কিভাবে সাজেশন নিতে হয় সেটা তোমাকে জানিয়ে দিবে। শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।